কিডনি রোগীরা আসলে তার প্রস্রাবটাকে আসলে খেয়াল করতে হবে, যে তার প্রস্রাবে ঘোলা হওয়া, ফেনা ফেনা হওয়া, প্রস্রাবের সাথে প্রস্রাবের রং লাল হওয়া, যেটাকে আমরা বলি প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, ক্ষুধা মন্দা, অনেক বেশি দুর্বল লাগে সেসব রোগীদের পায়ে পানি চলে আসে, অনেক ক্ষেত্রে সবার আগে আমাদের মুখে, চোখের নিচে আসলে আমাদের কিডনি রোগীদের সবার আগে আসলে পানি চলে আসে, এবং সেই সাথে হচ্ছে প্রস্রাবের পরিমাণ অনেক ক্ষেত্রে কমে যায়। এটাকেও আসলে খুব খেয়াল রাখতে হবে, এবং অনেক ক্ষেত্রে রোগীদের প্রেশার অনেক বেশি বেড়ে যায়। কোন রোগীর ক্ষেত্রে আসলে যার আগে কখনোই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপে তিনি ভুগতেন না, তিনি হয়তো হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে তিনি উচ্চ রক্তচাপের রোগী হয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেডিভয়েস স্বাস্থ্য কথনে। আমি ডক্টর আব্দুল আল খালিদ। আমাদের আজকের বিষয় নির্ধারণ করেছি গর্ভবতী মা ও নারীদের কিডনি রোগ এবং এর সমাধান। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন একজন কিডনি বিশেষজ্ঞ ডক্টর নাদিয়া ফেরদৌস ম্যাম, যিনি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন নেফ্রোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজে। ম্যাডাম, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। ধন্যবাদ ম্যাম। আমাদের আজকের বিষয়ে যদি হচ্ছে আমরা নারী স্বাস্থ্য এবং হচ্ছে নারীদের ক্ষেত্রে কিডনি রোগের যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, এবং বিশেষ করে গর্ভবতী মায়েদের দিকটা। তারপর আমরা একটু প্রথমে কিডনি রোগের ব্যাপারে প্রাথমিক কিছু কথা একটু জেনে নিতে চাচ্ছি আপনার থেকে, যে কিডনি রোগ কি কি হতে পারে বা কিভাবে হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে কিডনি রোগটা আসলে আমাদের বিভিন্নভাবেই হতে পারে, যেটাকে আমরা যদি খুব মোটা দাগে দুই ভাগে ভাগ করতে যাই, সেটা হচ্ছে আমাদের একটা স্বল্প মেয়াদী বা স্বল্পস্থায়ী কিডনি রোগ, একটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী অথবা দীর্ঘস্থায়ী কিডনি রোগ যেটা বলে থাকি আমরা। তো এই দুই ভাগেই আসলে আমরা ভাগ করে থাকি। তো এই স্বল্পমেয়াদী কিডনি রোগকে আসলে আমরা মেডিকেলের পরিভাষায় বলে থাকি একেআই, আর দীর্ঘমেয়াদী কিডনি রোগকে আমরা বলে থাকি সিকেডি। মূলত এই দুই ভাগেই আমরা ভাগ করে থাকি কিডনি রোগগুলোকে, একেআই এবং সিকেডি। একটু যদি বলতেন যে, যেমন বললেন যে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা, তো এই রোগগুলো আসলে মানে কি কি লক্ষণ প্রকাশ করে রোগীরা আপনাদের কাছে এসে? কিডনি রোগ নিয়ে মানুষের মধ্যে অনেক ভীতি কাজ করে। তো আসলে সাধারণভাবে যদি বলে থাকি যে আসলে কিভাবে রোগীরা ধরতে পারবে প্রথমে যে তার আসলে কোনো কিডনিতে কোনো জটিলতা সৃষ্টি হচ্ছে বা তার কিডনি ধীরে ধীরে অসুস্থ হচ্ছে, সেটার প্রথম লক্ষণটা আসলে প্রকাশ পাবে হচ্ছে তার প্রস্রাবের মাধ্যমে। তো সর্বপ্রথম আসলে আমার কাছে যেটা মনে হয়েছে যে কিডনি রোগীরা আসলে তার প্রস্রাবটাকে আসলে খেয়াল করতে হবে, যে তার প্রস্রাবে ঘোলা হওয়া, ফেনা ফেনা হওয়া, প্রস্রাবের সাথে প্রস্রাবের রং লাল হওয়া, যেটাকে আমরা বলি প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এবং সেই সাথে হচ্ছে যদি তার ক্ষুধা মন্দা এবং রোগীদের অবসাদগ্রস্ত লাগা, অনেক বেশি দুর্বল লাগে সেসব রোগীদের, এবং রোগীদের হচ্ছে অনেক ক্ষেত্রে বমি কমপ্লেন করে আমাদের কাছে, যে হচ্ছে তার প্রচন্ড বমি বমি ভাব হয়, কিছু খেতে গেলে বমি হচ্ছে, এবং সেই সাথে আরো কিছু আছে, যেমন রোগীদের পায়ে পানি চলে আসে, অনেক ক্ষেত্রে সবার আগে আমাদের মুখে, আমাদের চোখের নিচে আসলে আমাদের কিডনি রোগীদের সবার আগে আসলে পানি চলে আসে, এবং সেই সাথে হচ্ছে প্রস্রাবের পরিমাণ অনেক ক্ষেত্রে কমে যায়। এটাকেও আসলে খুব খেয়াল রাখতে হবে, এবং অনেক ক্ষেত্রে রোগীদের প্রেশার অনেক বেশি বেড়ে যায়। কোন রোগীর ক্ষেত্রে আসলে যার আগে কখনোই ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপে তিনি ভুগতেন না, তিনি হয়তো হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে তিনি উচ্চ রক্তচাপের রোগী হয়ে যাচ্ছেন। এবং সেই সাথে হচ্ছে যখন আমাদের কিডনি রোগটা আরো বেশি এগিয়ে যায়, তখন আমাদের রোগীরা অনেক ক্ষেত্রে আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে আসে, যেটাকে আসলে তারা অনেক সময় ভুল ধারণা বশত তারা অনেক ক্ষেত্রে বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে চলে যাচ্ছেন, অথবা হচ্ছে আমাদের কার্ডিয়াক ডক্টরদের কাছে যাচ্ছেন, হার্টের ডক্টরদের কাছে যাচ্ছেন, মনে করছেন যে তার হৃদরোগের সমস্যা অথবা তার বক্ষব্যাধির কোনো সমস্যা, কিন্তু আসলে সেটা কিডনির সমস্যাই। যখন দীর্ঘমেয়াদী যে কিডনি রোগ, সেটার একটি খুব বড় অংশ আমাদের কাছে আসলে এই শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসলে এসে থাকেন। আচ্ছা আচ্ছা, খুবই মানে গুরুত্বপূর্ণ একটি তথ্য জানলাম যে কিডনি রোগী কিন্তু তার শ্বাসকষ্ট হতে পারে। তো তারপরও হচ্ছে গুরুত্বপূর্ণ কথা যে একজন চিকিৎসকের কাছে গেলে অন্তত তার এই মানে প্রকৃত অ্যাসেসমেন্টটা হতে পারে, আপনাদের কাছে তখন পাঠাবে। তো ম্যাম, যেমন বলছিলেন যে স্বল্পমেয়াদী কিডনি রোগের কথা, তো স্বল্পমেয়াদী রোগের ক্ষেত্রে ম্যাম কি কি কারণে আসলে স্বল্পমেয়াদী সমস্যা হয়? আচ্ছা,
স্বল্পমেয়াদী কারণগুলো হচ্ছে আসলে মূলত আমাদের এটা যে কারোরই হতে পারে। হ্যাঁ, আমাদের আসলে কিডনি রোগগুলো তো বিভিন্ন ধরনের কারণে হয়, যেটা আপনাকে একটু আগে বললাম যে স্বল্পমেয়াদী আর দীর্ঘমেয়াদী। তো যেই স্বল্পমেয়াদী যে কারণে হয় সেটাকে যদি আপনি সঠিকভাবে চিকিৎসা না করেন, সেটাই আসলে একসময় দীর্ঘমেয়াদীতে টার্ন নিবে বা রূপান্তরিত হবে। তো সেক্ষেত্রে আসলে স্বল্পমেয়াদীর প্রধানতম কারণগুলোকে যদি বলি, সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে আমাদের ইনফেকশন, যদি সহজভাবে বলতে যাই মোটা দাগে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইনফেকশন। যদি আপনার মূত্রনালীতে, মূত্রথলিতে, যে কোনো আমরা যেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি, ওই হ্যাঁ সেটা হতে পারে। এবং শুধুমাত্র ইউরিনারি ট্র্যাক্টে না, আপনার বডির যে কোনো ইনফেকশন, ঠিক আছে, যেটা আসলে খুব ভালো মানে বেশি মাত্রায় আপনার বডিতে ছড়িয়ে গেছে, হ্যাঁ, সেই ইনফেকশনটা সময় রক্তে ছড়িয়ে যাওয়া যে কোনো ইনফেকশনে আমাদের কিডনিকে আক্রান্ত করতে পারে। এবং এবং সেই সাথে হচ্ছে আপনার যদি হঠাৎ কোনো অনেক বেশি রক্তক্ষরণ হয়, কোনো কারণে আপনার হঠাৎ বেশি রক্তচাপ কমে যায়, হ্যাঁ, যেটা আমরা খুব বেশি পেয়ে থাকি হচ্ছে আমাদের ক্ষেত্রে, যে যখন কোনো কার্ডিয়াক পেশেন্টরা, যারা আমরা যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, যে হচ্ছে এমআই এর পরে রোগীদের খুব সাডেনলি রোগীদের ব্লাড প্রেশার খুব নিচে নেমে যায়, হ্যাঁ, যেটা আমরা অনেক সময় 90-60 হয়ে যায়। হ্যাঁ, তো তখন দেখা যায় কি যে ওই সমস্ত রোগীরাও আমাদের কাছে এরকম একেআই অর্থাৎ স্বল্পমেয়াদী কিডনির রোগ নিয়ে আমাদের কাছে এসে থাকেন। এবং এছাড়াও আরো কিছু আছে, যেমন আপনার হঠাৎ করে কারোর যদি অনেক বেশি ডায়রিয়া হয়, অনেক বেশি বমি হয়, হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে যদি কোনো কারণে আপনার শরীরের যেই পানির পরিমাণ আছে সেই পানির পরিমাণ কমে যায়, কোনো কারণে রক্তের পরিমাণ কমে যায়, অর্থাৎ সেটা রক্তপাতের মাধ্যমে হতে পারে, পানি কমে যাওয়া, ডায়রিয়া, তারপর হচ্ছে আপনার অনেক বেশি বমি হওয়া, এগুলোর মাধ্যমে হতে পারে। এবং এর মাধ্যমে যদি আপনার প্রেশার যদি আপনার কমে যায়, ব্লাড প্রেশার যদি কমে যায়, সেগুলো প্রত্যেকটাই আসলে আমাদের কিডনিকে আক্রান্ত করে। কারণ আমাদের রক্তের মানে আমাদের প্রতিদিন আমাদের শরীরে যে পরিমাণ রক্ত, আমাদের হার্ট যে পরিমাণ রক্তকে পাম্প করছে, তার প্রায় 25 ভাগ আসলে আমাদের কিডনির লাগে। ঠিক আছে, মানে সৃষ্টিকর্তা এমন ভাবে আসলে তৈরি করেছেন যে হচ্ছে আসলে সবচেয়ে বেশি আসলে আমাদের রক্তের প্রয়োজন হয় হচ্ছে আসলে আমাদের কিডনির। তো এই জন্য হচ্ছে আসলে আমাদের যখনই কোনো কারণে আপনার শরীরে এই রক্তের কোনো স্বল্পতা হবে অথবা পানির কোনো স্বল্পতা দেখা দিবে, সেটাই আসলে সঙ্গে সঙ্গে আপনার কিডনিতে রক্ত সঞ্চালনটাকে ব্যাহত করবে। এবং যেসব কারণে কিডনির রক্ত সঞ্চালন ব্যাহত হবে, এর প্রত্যেকটি কারণেই আসলে আপনার কিডনিকে আক্রান্ত করবে, এবং সেটা স্বল্প মেয়াদে। এবং সেটাকে যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না করেন, সেটাই আসলে দীর্ঘমেয়াদী কিডনি রোগে পরিণত হবে। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য জানতে পারলাম। তো আজকের আমাদের যে মূল আলোচ্য বিষয় যে গর্ভবতীদের ক্ষেত্রে কিডনি রোগের, তো সেই জায়গাটিতে যদি একটু আসি, যে গর্ভাবস্থায় আসলে কোন সমস্যাটি কারণে মানে কোন ধরনের সমস্যা হয়, দীর্ঘমেয়াদী না স্বল্পমেয়াদী? আমরা ততক্ষণ স্বল্পমেয়াদী নিয়ে আলোচনা করলাম। তো এই আপনাকে অলরেডি আমি সেটাও বললাম যে এটাই আসলে দীর্ঘমেয়াদীতে রূপান্তরিত হয়। তারপরও কিছু দীর্ঘমেয়াদী আসলে কারণ থাকে যেগুলো আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা সবচেয়ে বেশি কমন ভাবে দেখে থাকি, যে এই রোগগুলোই আসলে আমাদেরকে মানে দীর্ঘমেয়াদী কিডনির রোগীদেরকে আমাদের কাছে নিয়ে আসে। তার মধ্যে প্রধানতম হচ্ছে আসলে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এবং অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। ঠিক আছে, এবং সেই সাথে আরেকটি রোগের কথা আমি বলবো আজকে আপনাদের মাধ্যমে, যেটা হয়তো আমাদের সাধারণ মানে যারা জনগণ তারা হয়তো আসলে এই রোগটা সম্পর্কে অতটা বেশি ধারণা রাখেন না, এবং সেটা নিয়ে খুব বেশি আসলে আলোচনাও করা হয় না। সেই রোগটাকে আমরা বলি আসলে গ্লোমেরুলোনেফ্রাইটিস। আমাদের মেডিকেলের ভাষায় এটাকে বলে গ্লোমেরুলোনেফ্রাইটিস। যদি আমি বাংলায় সহজে বলতে চাই, এটা হচ্ছে আসলে কিডনির একটা ইনফেকশন, এটা কিডনির প্রদাহ, যেটা আসলে আমাদের কিডনিকে আক্রান্ত করে। এই গ্লোমেরুলোনেফ্রাইটিস আসলে আমাদের দেশে এই কিডনি রোগীদের একটা বড় অংশ গ্লোমেরুলোনেফ্রাইটিসের মাধ্যমে আসলে দীর্ঘমেয়াদী কিডনি রোগীতে পরিণত হন। এবং সেই সাথে আপনি যেটা বলছিলেন যে আজকে আমাদের গর্ভাবস্থার যেই মানে জটিলতার কথা, তো এই মানে এই গর্ভবতী মায়েরা আসলে মানে বিভিন্নভাবে আমাদের কাছে এসে থাকেন। যেহেতু আমি ঢাকা মেডিকেলে কাজ করছি, তো আমি আমার এই সময় ধরে আসলে যেটা দেখছি সেটা হচ্ছে যে আসলে আমাদের বিভিন্নভাবে প্রেজেন্টের মধ্যে ওদের একটা উল্লেখযোগ্য অংশ আসেন যে তারা কখনোই জানতেন না যে তাদের আসলে গর্ভাবস্থা মানে গর্ভবতী হওয়ার আগে থেকে ওনারা আসলে কিডনি রোগে ভুগতেন। সেটা কখনোই তারা সেটা নিরূপণ হয়নি যে তারা আসলে কিডনি রোগী ছিলেন। তো এটা একটা বড় অংশ আমাদের কাছে আসে। এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে আপনার কোনো কারণে মায়েদের হয়তো বা গর্ভপাত হলো, সে গর্ভপাত হওয়ার পরে সেখানে আমাদের কিছু ইনফেকশন হয় আমাদের জরায়ুতে আমাদের। তো সেই ইনফেকশনটা আসলে এমন ভাবে ছড়িয়ে যায়
সেই ছড়ানো ইনফেকশনটা অনেক ক্ষেত্রে কিডনিকে আক্রমণ করে, যেটা আপনাকে একটু আগে আমি বললাম যে আমাদের একেআই এর একটা বড় কারণ থাকে কিন্তু ইনফেকশন। তো সেই ইনফেকশনগুলো আসলে অনেক সময় আমাদের কাছে গর্ভাবস্থায় বা মানে গর্ভপাতের পরে আমাদের কাছে নারীরা এসে থাকেন এই ধরনের একটা সিমটম নিয়ে। এবং তারপরে আরেকটা বড় অংশ আসেন যারা হচ্ছে প্রসব পরবর্তী, যে সিজারিয়ান সেকশনের পরে দেখা যায় যে তার প্রচন্ড রক্তপাত হলো, যেটাকে আমরা পিপিএইচ বলে থাকি, বা সেটা নর্মাল ডেলিভারি পরেও হতে পারে। যখন অনেক বেশি রক্তক্ষরণ হয় আমাদের প্রেগন্যান্ট ওমেনদের, তখন হচ্ছে এই অতিরিক্ত রক্তক্ষরণ, যেটা এটাও কিন্তু অলরেডি আমি আমার আলোচনায় বললাম যে অতিরিক্ত রক্তক্ষরণ কিন্তু আমাদের কিডনিকে আক্রমণ করে। ঠিক আছে, সেই সময় কিডনির রক্ত চলাচল ব্যাহত হচ্ছে এবং কিডনির সাথে সাথে আপনার তার মানে কিডনির লক্ষণ প্রকাশ মানে পাওয়ার আসলে অনেক আগেই কিডনি আসলে আক্রান্ত হয়ে যায় এবং সেটা লক্ষণটা প্রকাশ পায় আসলে একটু পরে। মানে যেটাকে যে জন্য আমরা বলে থাকি যে আসলে কিডনির রোগটা নীরব ঘাতক, সে খুব নীরবে এবং মানে এমন ভাবে আসলে আমাদের দুইটা কিডনিকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যে আসলে সেটা যতক্ষণ পর্যন্ত খুব বড় ধরনের ধাক্কা না লাগবে ততক্ষণ পর্যন্ত আসলে সে জানান দেয় না যে আমি অসুস্থ। এবং এই জন্যই কিন্তু আমাদের দুইটা কিডনি, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত একটা কিডনিও ভালোভাবে কাজ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার কিডনি আক্রান্ত হয়েছে। তো এই ব্যাপার, এই ধরনের লক্ষণগুলো নিয়ে আসলে আমাদের কাছে রোগীরা বেশি এসে থাকে। তার মানে আসলে এই ব্যাপারটা যেমন বলতে হয় যে আল্লাহ তাআলার এক ধরনের রহমতও অবশ্যই যে আমাদেরকে দুইটা কিডনি দিয়েছেন, এবং আবার আরেক দিকে হচ্ছে যে আমাদের যদি আমরা সচেতন না হই, যেটা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার বলছেন তোমরা সচেতন হও সচেতন হও, তো সেটা না হলে আবার এই দুইটা আক্রান্ত না হলেও কিন্তু বুঝতে পারছে না। এটাও কিন্তু এই যে আপনাদের যে কথা প্রসঙ্গে এটাও একটু বলি যে হচ্ছে আমাদের রোগীদের মধ্যে কিন্তু এই প্রশ্নটা খুব থাকে, যখন আমরা চেম্বারে দেখি খুব রোগীরা এসে বলে ম্যাডাম আমার কি দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, মানে যখন আমাদের কাছে আসেন সেকেন্ডারি। তো আপনাদের মাধ্যমে সেটাও রোগীদেরকে বলতে চাই যে হ্যাঁ আসলে অধিকাংশ ক্ষেত্রে কিডনি রোগ যেটা আমরা বলে থাকি সেটা আসলে দুটো কিডনিকে একই সাথে আক্রান্ত করে। হ্যাঁ, যেটা আপনাদেরকে আমি একটু আগে গ্লোমেরুলোনেফ্রাইটিস বললাম, সেটাও একই সাথে আমাদের দুটো কিডনিকে আক্রান্ত করে। এবং ডায়াবেটিস যদি বলি, হাইপারটেনশন যদি বলি, মানে আমাদের ডায়াবেটিস এবং প্রেশার সবই আসলে আমাদের দুটো কিডনিকে একই সাথে আক্রমণ করে। তো ম্যাম আমরা দেখছি যে আসলে গর্ভাবস্থায় মায়েদের দেখা যাচ্ছে যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায়, এবং যার ফলে এবং বিভিন্ন কারণে তাদের শরীরে সহজেই মানে ইনফেকশন বা প্রদাহ হতে পারে, এবং সেটা থেকে যেটা আমরা জানতে পারলাম যে কিডনিকে আক্রান্ত করে। তো ম্যাম এই ক্ষেত্রে মানে গর্ভবতী যে মায়েরা তাদের তো ম্যাম এরকম হতে পারে না যে গর্ভধারণের পরে তার মানে তার কিডনি আক্রান্ত হতে পারে, যেমন স্বল্প মেয়াদী বললেন যেগুলো। তো ম্যাম সেক্ষেত্রে কি তারা ভিন্ন রকম কোনো উপসর্গ নিয়ে আসে নাকি স্বাভাবিক কিডনি রোগীদের মতোই তার উপসর্গ প্রকাশ করে? আচ্ছা, যেটা আপনার কথা প্রসঙ্গে আসি যে আপনি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়কে আসলে অ্যাড্রেস করেছেন, সেটা হচ্ছে যে আমাদের কিডনি রোগীদের, যেহেতু আজকে নারীদের কিডনি রোগ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এই জন্য এই বিষয়টা আনছি যে হচ্ছে নারীরা আমাদের, যদি আমি পরিসংখ্যান অনুযায়ী বলি যে আসলে আমাদের দেশের একটা দীর্ঘমেয়াদী যেই পরিসংখ্যানগুলো আছে আমাদের হাতে, সেটা আমাদেরকে এটাই জানান দিচ্ছে যে পুরুষের তুলনায় বাংলাদেশে নারীদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, মানে কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন 5% বেশি, অর্থাৎ পুরুষ হচ্ছেন 20% এবং মহিলারা হচ্ছেন আপনার 25%। ঠিক আছে, তো তার মানে হচ্ছে যে আমরা, এবং এটা কিন্তু পুরো পৃথিবীর চিত্র না, এটা কিন্তু আসলে মানে বাংলাদেশের চিত্র। তো এই জন্য আমাদেরকে আসলে কয়েকটা বিষয়কে, যেটা আপনাকে বলছিলাম যে যে আপনি একটু আগে বললেন যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার কথা, হ্যাঁ, এই নারীদের কিডনি রোগে আক্রান্ত হওয়ার একটা খুব বড় কারণ যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের এমন কিছু রোগ আসলে আমাদের নারীদেরই আলাদাভাবে আমাদেরকে আক্রমণ করে থাকে। সেই রোগগুলোর মধ্যে একটা রোগ হচ্ছে আসলে কিছু অটোইমিউন ডিজিজ, অর্থাৎ যখন আপনার শরীরে সৃষ্টিকর্তা যেই আমাদের ইমিউন সিস্টেমটা দিয়েছেন, সেই ইমিউন সিস্টেম যখন আপনারই বিরুদ্ধে কাজ করে, আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা আপনার বিরুদ্ধে কাজ করছে, অর্থাৎ সে আপনার নিজের কোষকেই সে আক্রমণ করছে। এরকম একটা রোগ আমাদের নারীদের ক্ষেত্রে খুবই কমন, সেটার নাম হচ্ছে সিস্টেমিক লুপাস ইরাইথোমেটোসাস, যেটাকে আমরা সংক্ষেপে এসএলই বলে থাকি। তো এই এসএলই রোগটার একটা খুব সমস্ত অঙ্গের প্রতি তার খুব আগ্রহ, সে সমস্ত অঙ্গকে আসলে আক্রমণ করে। এর মধ্যে কিডনির প্রতি তার স্পেশাল আগ্রহ আছে। দেখা যায় যে এসএলই রোগীরা খুব সহজে আসলে কিডনির রোগে আক্রান্ত হয়ে থাকেন।
তো যেহেতু এসএলই রোগটা মহিলাদেরই বেশি হয়ে থাকে, সেহেতু একটা খুব বড় অংশ সিকেডির মানে কিডনি রোগের একটা খুব বড় অংশ আসলে আমাদের কাছে আসে শুধু এই লুপাস নেফ্রাইটিস, অর্থাৎ কিডনিকে যখন আক্রমণ করে এসএলই তখন সেটাকে আমরা লুপাস নেফ্রাইটিস বলে থাকি। তো এটা একটা অনেক বড় একটা অংশ থাকে এবং সেটা কিন্তু প্রেগন্যান্সির আগেও আসতে পারে, ডিউরিং প্রেগন্যান্সি মানে প্রেগন্যান্সির সময়ও আসতে পারে এবং প্রেগন্যান্সির পরেও আসতে পারে। তিন ভাবেই আমাদের কাছে এই লুপাস নেফ্রাইটিসের রোগীরা মানে এসে থাকেন মানে কিডনি রোগী হিসেবে আর কি। আর এছাড়া যেটা বলছিলাম, আর প্রেগন্যান্সিতে যেহেতু আমাদের খুব কিছু হরমোনাল পরিবর্তন হয়, হ্যাঁ, এবং সেই সাথে হচ্ছে আমাদের মহিলারা আসলে যেহেতু খুব একটা হেলথ কনসার্ন থাকেন না কখনো, তারা কিন্তু সবসময় আসলে তাদের স্বাস্থ্যের ব্যাপারে এবং যে কোনো খারাপ লাগাকে তারা কিন্তু সবসময় একটু অবহেলা করেন, প্রকাশ করতে চান না। সেহেতু তারা দেখা যায় কি তাদের এই যে ক্ষুধামন্দা বা এই যে তার খুব অবসাদ লাগা, তার যে শরীরে রক্ত কমে যাচ্ছে, তার যে হাঁটতে গেলে খুব কষ্ট হচ্ছে, বুক ধরফর করছে, তার শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে, এই ব্যাপারগুলিকে সে আসলে অতটা মাথায় নেয় না। এবং অধিকাংশ ক্ষেত্রে তারা আসলে যে আপনার মানে প্রস্রাব করার সময় যে প্রস্রাবের দিকে যে খেয়াল করা যায় আমার প্রস্রাবটা লাল হচ্ছে কিনা, আমার প্রস্রাবটাতে কোনো ফেনা ফেনা যাচ্ছে কিনা, এগুলোকে আসলে ওনারা অতটা অ্যাড্রেস করেন না। ঠিক আছে, এই জন্যই আসলে মানে গর্ভবতী অবস্থাতে দেখা যায় যে আসলে অনেকে অনেক খারাপ অবস্থায় আসলে আমাদের কাছে প্রথম আসলে আমাদের কাছে চলে আসেন, কিন্তু হয়তো বা তার কিডনির রোগটা তার মানে গর্ভবতী হওয়ার আগেই তার আসলে ছিল, নর্মাল সময় তার ছিল, কিন্তু সেই সময় আসলে সেটা মানে ওটার লক্ষণটা মানে উপসর্গটা প্রকাশিত হয়নি, বাট সেটা প্রেগন্যান্সিতে এসে প্রথম সেটা লক্ষণ প্রকাশ পেয়েছে। জি ম্যাম, যেমনটা বলছিলেন যে আসলে আমাদের মানে মা বোনরা আসলে ওইভাবে করে তাদের সমস্যাগুলো দেখা যায় যে অ্যাড্রেস করা হয় না বা আড়ালেই থেকে যায়, এটার পেছনে আসলে হয়তো মানে পরিবারের অন্যান্যদের বা পুরুষদের ভূমিকাটাও একটা বড় জায়গা থাকে আসলে। এক্ষেত্রে আমি বলবো আপনার মাধ্যমে যে হচ্ছে আমাদের নারীদের আসলে এটা একটা খুব আমি বলবো যে একটা ভ্রান্ত চিন্তা, যে হচ্ছে আমরা সবসময় চিন্তা করি কি যে আসলে আমি যদি এটা না করি তাহলে এখানে খুব বড় ধরনের একটা অসুবিধা হয়ে যাবে, আমি যদি এখানে এই রোলটা প্লে না করি তাহলেই মনে হয় এখানে একটা খুব অরাজকতার তৈরি হয়ে যাবে, আমাকে ছাড়া এই কাজটা চলবে না। সেজন্য আমরা আসলে দিনের পর দিন দেখা যায় কি যে আমাদের এই কষ্টগুলো বা শারীরিক এই যন্ত্রণাগুলোকে কিন্তু আসলে আমরা প্রকাশ করি না। যেমন আমি যেহেতু ফিমেল নেফ্রোলজিস্ট হিসেবে আসলে কাজ করছি, আমি দেখি যে চেম্বারে যে রোগীরা তাদের ডায়াবেটিস আছে, তাদের উচ্চ রক্তচাপ আছে, মানে এটা তাদের মোটেই সেটাকে নিয়ে তারা চিন্তিত না। হ্যাঁ, মানে যখন উনি প্রথম কোনো কারণে ক্রিয়েটিনিন করলেন তখন তিনি সাডেনলি দেখতে পেলেন যে তার ক্রিয়েটিনিনটা 3 বা 4 বা 5, তখন তিনি আমার কাছে এসে বলছেন যে ম্যাডাম আমার কিডনিটার চিকিৎসা করেন, হ্যাঁ আমাকে কিডনির ওষুধ দেন। তো এটাও আমি আপনার মাধ্যমে বলতে চাইবো যে আসলে মানে এই ডায়াবেটিস এবং হাইপারটেনশন এই রোগগুলো আসলে আমাদের জীবনের সাথে এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে আসলে এগুলোকে আমরা খুব বড় রোগও মনে করি না, ঠিক আছে, এবং এগুলোকে আমরা সবসময় খুব নেগলেক্ট করি। আমি মনে করি ডায়াবেটিস তো আছেই, ঠিক আছে, কিন্তু এই ডায়াবেটিসটা আসলে এই ডায়াবেটিসের আসলে সঠিক মানে নিয়ন্ত্রণ না করলে এটা যে আসলে আপনাকে কিভাবে করে আপনাকে আসলে ভুক্তভোগী করতে পারে সেটা কিন্তু আসলে আমরা এখনো পর্যন্ত আসলে ধরতে পারি না। কিন্তু আমরা সেটা দেখতে পাই কিডনি ডাক্তাররা যে আসলে প্রচুর পরিমাণ রোগী আমাদের দেশে, বিশেষ করে আমি নারীদের কথা বলবো যে তারা আসলে তাদের ডায়াবেটিসের কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই, দিনের পর দিন তিনি হয়তো বা ইনসুলিন নিচ্ছেন না, অথবা তিনি খুবই মানে অনিয়মিতভাবে নিচ্ছেন, অথবা ওষুধ আজকে মনে হচ্ছে খাচ্ছেন, কালকে মনে থাকছে না, খাচ্ছেন না, মানে এটাকে উনি মোটেই খুব গুরুত্বের সাথে দেখছেন না, এবং এভাবে করে আলটিমেটলি তাদের কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাই বলবো যে আসলে দীর্ঘমেয়াদী যখন কিডনি রোগে আপনি আক্রান্ত হয়ে যাবেন মায়েরা বা বোনেরা, আপনাদেরকে তখন সেটাই বলবো যে আসলে আপনি যেই ফ্যামিলির জন্য কাজটা করছেন আপনি কিন্তু তখন সেই ফ্যামিলির জন্য একটা বোঝায় পরিণত হবেন, কারণ যে কোনো কিডনি রোগীর চিকিৎসা কিন্তু ব্যয়বহুল এবং এটা খুবই আমি বলবো যে খুবই কষ্টসাধ্য আমাদের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য। সেখানে কিন্তু আসলে আমাদের জন্য চিকিৎসার এই ব্যয়টাকে নির্বাহ করা খুবই কঠিন। এই জন্য আমি বলবো যে আসলে আপনাদের সচেতন হতে হবে, কারণ আপনি যে পরিবারকে সাপোর্ট দিতে যাচ্ছেন, ঠিক আছে, আপনারই মানে অসচেতনতার জন্য আপনি নিজেই কিন্তু সেই পরিবারের জন্য একটা বোঝা হয়ে যেতে পারেন। জি, সেটা এটা আসলে পারিবারিকভাবে মানে সবারই যদি ওইরকম সবাইকে সচেতন হতে হবে, সচেতন হয় এবং সচেতন হতে হবে যে দায়িত্বশীল হতে হবে যে মেয়েদেরকেও আসলে এই ব্যাপারটাতে, এবং আসলে কি ওই পরিমাণ তাকে যদি স্পেস দেয়া হয় যেন তারা প্রকাশ করে তাদের সমস্যা, যেমন ম্যাম বললেন, এটা খুব জরুরি। আসলে আজকে যেহেতু আমাদের আলোচনাটা মূলত হচ্ছে আমাদের মায়েদের এবং নারীদের কিডনি সমস্যা নিয়ে, তো এই জন্য এই আলোচনাগুলো আমি মনে করি অত্যন্ত মৌলিক এবং জরুরি। তো ম্যাম এবার যদি একটু আসি যে আমাদের গর্ভবতী মায়েরা তাদের যদি
মানে আমি যেটা আর কি জিজ্ঞেস করেছিলাম যে তারা কিভাবে বুঝতে পারবেন যে তার কিডনির সমস্যা, কোনো লক্ষণ যদি? গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আসলে আলাদা করে খুব অন্য কোনো লক্ষণ আসলে যদি বলি সেরকম খুব মোটা দাগে আলাদা করে কোনো লক্ষণ নাই। হ্যাঁ, গর্ভবতী মায়েরাও আপনার কাছে এভাবেই আসতে পারেন যে ওনাদেরও হচ্ছে পা অনেক বেশি ফুলে যেতে পারে। আমরা কিন্তু জানি যে গর্ভাবস্থায় কিন্তু মায়েদের কিন্তু পায়ে পানি চলে আসে, তো এটাকেই অনেক ক্ষেত্রে ওনারা স্বাভাবিক মনে করেন, কিন্তু সেটা কিন্তু আপনার 20 সপ্তাহ অর্থাৎ হচ্ছে আপনার 5 মাসের পূর্বে কিন্তু আসার কথা না। আসার কথা 5 থেকে 6 মাসের পরে ধীরে ধীরে। কিন্তু সেটাই যখন আপনি দেখবেন যে আপনার পায়ে পানি চলে আসছে, আপনার প্রেসার, আপনার প্রিভিয়াসলি আপনার প্রেসার ছিল না, পূর্বে আপনার প্রেসার ছিল না, বাট আপনি সাডেনলি দেখতে পেলেন যে আপনার প্রেসারটা কন্ট্রোল হচ্ছে না, ঠিক আছে, এটা যখন আপনি দেখবেন এবং সেই সাথে আপনি দেখবেন যে রোগীদের ওই যে বললাম আপনাকে যেগুলোই আমার কিডনি রোগ লক্ষণের প্রকাশ, এই যে বমি বমি ভাব লাগা, ঠিক আছে, অনেক বেশি, মানে এই জন্য বললাম যে প্রেগন্যান্সির নিজস্ব কিছু সিমটম আছে যেগুলো আসলে আমাদের এগুলোকে আসলে লুকায়িত করে ফেলে, কারণ প্রেগন্যান্সিতে ইটসেলফও কিন্তু আসলে বমি বমি ভাব লাগে, ঠিক আছে, ক্ষুধামন্দা লাগতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আসলে একটা লক্ষণ যে কিডনির রোগে। তবে সর্বপ্রথম যদি আমি বলি তাহলে আমি বলবো যে অবশ্যই আপনাদেরকে প্রস্রাবের দিকে খেয়াল করতে হবে যে প্রস্রাবটা লাল হচ্ছে কিনা, প্রস্রাবটা আগের চেয়ে অনেক বেশি ঘোলা হচ্ছে কিনা, আপনার পায়ে অনেক আগে পানি চলে আসছে কিনা, এবং আপনার রক্তচাপ অনেক বেশি আছে কিনা, এবং সেই সাথে আপনার শরীরে রক্তের পরিমাণ অনেক বেশি কমে যাচ্ছে কিনা, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে এগুলো নিয়ে আসলে রোগীরা এসে থাকেন। ম্যাম, আপনি যেমনটি বলছিলেন যে যেটা স্বাভাবিকভাবে পানি আসার একজন গর্ভবতী মায়ের, সেটা সাধারণত 5 মাসের পরে আসে। তার মানে কি যে যদি তার আগে আসে সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে তার কিডনির জনিত কোনো সমস্যা হচ্ছে কিনা। মানে গর্ভাবস্থায় যাদের আমরা প্রি-এক্লাম্পসিয়া বলে থাকি, সেটা সেই জটিলতাগুলো আসলে শুরু হয় হচ্ছে আমাদের 5 মাসের পর থেকে, ঠিক আছে। কিন্তু 5 মাস, 6 মাস বা 8 মাস যে কোনো একটা সময় আসলে আপনার কাছে কিডনি রোগী এই লক্ষণগুলো নিয়ে আসতে পারে। ঠিক আছে। জি জি ম্যাম, সেক্ষেত্রে একটা জিনিস যে আমরা তো জানি যে কোনো গর্ভবতী মায়েরা একজন গাইনোকোলজিস্টের আন্ডারে আমরাও থাকতে বলি এবং থাকা উচিত। তো সেই ক্ষেত্রে আসলে যে যদি একজন গাইনোকোলজিস্ট মনে করেন যে না এই রোগীটার কিডনির আসলে তার পরীক্ষা করা বা রোগ নির্ণয় করা উচিত, এবং রোগ নির্ণয় করে তো পরবর্তীতে আপনাদের নেফ্রোলজিস্টদের কাছে তারা রেফার করবেন, সেক্ষেত্রে কি কি পরীক্ষা আসলে করতে দিতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটার জন্য বিশেষভাবে, কারণ হচ্ছে যে আসলে আপনাদের মাধ্যমে আমি আসলে আমার সেই গাইনির ডক্টরদেরকেও, যারা আমার কলিগ তাদেরকেও আসলে আমি বলতে চাই যে মানে এই প্রেগন্যান্সিতে আমাদের যে কিডনি রোগীরা আছেন ওনারা কিন্তু আসলে প্রথমে যাবেন হচ্ছে গাইনি ডক্টরের কাছে, ঠিক আছে, সো দ্যাট এই প্রবলেমটা কিন্তু আসলে তাদেরকেই প্রথম আসলে আইডেন্টিফাই করতে হবে। এবং এই প্রবলেমটা ধরার জন্য আমি যদি বলি আপনাকে যে খুবই কম দামি একটা টেস্ট, সেটা হচ্ছে ইউরিন আরি, ঠিক আছে। আপনার প্রথমত আপনার রোগীকে একটা ইউরিন আরি করতে দিতে হবে, এবং সেই ইউরিন আরিতে আপনি যদি দেখেন যে আপনার রোগীর প্রোটিন যাচ্ছে, আপনি যদি দেখেন যে আপনার রোগীর আরবিসি অর্থাৎ হচ্ছে রক্ত যাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ, তাহলে এই জিনিসগুলোকে আপনাকে মাথায় নিতে হবে, ঠিক আছে। স্বাভাবিক মাত্রার যে প্রোটিন সেটা প্রেগন্যান্সিতে যেতে পারে, তবে কিছু অস্বাভাবিক মাত্রার প্রোটিন যাওয়া আছে, সেটাকে আপনার অবশ্যই মাথায় নিতে হবে, যে আপনার অতিরিক্ত পরিমাণ প্রোটিন যাচ্ছে কিনা এবং অতিরিক্ত পরিমাণ রক্ত যাচ্ছে কিনা প্রস্রাবের সাথে, এটা আমাদের 1 নম্বর। এবং দ্বিতীয় হচ্ছে যেটা যে অবশ্যই প্রেগন্যান্ট ওমেনদেরকে একটা করে ক্রিয়েটিনিন টেস্ট দিতে হবে, ঠিক আছে। মানে এটাকে আসলে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, যেটা আসলে আমি যখন মানে গ্রামে কাজ করেছি আমি তখন দেখেছি যে অনেক কিডনি রোগীরা তারা আসলে এই অ্যাডভান্স স্টেজে যাওয়ার আগে, অর্থাৎ তাদের কিডনি রোগটা অনেক বেশি বেড়ে যাওয়ার আগ পর্যন্ত তারা জানতেই পারেন নাই যে আসলে তার কিডনি রোগ আছে। এবং যখন সে প্রেগন্যান্সির 8 মাস 7 মাস, তখন সে আমার কাছে প্রথম নিয়ে এসেছে যে তার ক্রিয়েটিনিন একবারে বেড়ে 8 বা 9 হয়ে গেছে। তো আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, মা আপনার কি আগে কোনো সমস্যা হতো না, ঠিক আছে, তখন হয়তো বা তিনি বলছেন যে হ্যাঁ মানে মাঝে মাঝে আমার পায়ে পানি আসতো, আমার খুব দুর্বল লাগতো, হ্যাঁ, কিন্তু আমি আসলে কিছু বুঝি নাই, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে এই যে উনি যে প্রথম গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলেন বা যে ডক্টরের কাছে তিনি যান, মানে আমাদের যে অ্যান্টিনেটাল চেকআপ গুলো আছে, হ্যাঁ, সেখানে যদি আসলে আমরা ইউরিন আরি তো আমাদের করাই হয় ইনভ্যারিয়েবলি, তারপরেও আমি বলবো যে ইউরিন আরি এবং ক্রিয়েটিনিনটা অবশ্যই যেন ওনারা করিয়ে নেন। এবং এই ক্রিয়েটিনিনটা যখন স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, এক্ষেত্রেও একটুখানি বলে রাখি, সেটা হচ্ছে যে আমার সাধারণ দর্শকদের জন্য যে আসলে স্বাভাবিকভাবে ক্রিয়েটিনিনের যে মাত্রাটা থাকে, আমাদের যেই ভ্যালুটা লেখা থাকে আমাদের, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে 0.6 থেকে
1.2 বা 1.3, 4, 5 পর্যন্ত কোনো ল্যাবে লেখা থাকে, ঠিক এই ভ্যালুটা কিন্তু আমাদের প্রেগন্যান্সিতে ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে এই স্বাভাবিক মাত্রাটা কিন্তু কিডনির জন্য প্রযোজ্য না, মানে গর্ভাবস্থায় প্রযোজ্য। তো গর্ভাবস্থায় আসলে আমাদের রক্তের পরিমাণ, রক্তের পরিসঞ্চালন এত বেশি বেড়ে যায় কিডনির মধ্য দিয়ে, যেটা আমাদের স্বাভাবিকের চাইতে প্রায় দ্বিগুণ বা অনেক ক্ষেত্রে 2/3 পরিমাণ আসলে অনেক ক্ষেত্রে বেড়ে যায়। তো সেই বেশি পরিমাণ রক্তের সঞ্চালনের কারণে আসলে ওই সময় আমাদের ক্রিয়েটিনিনটা কম আসে। আমি যদি আপনাদের মাধ্যমে সেই ভ্যালুটাও বলে দিই, সেটা হচ্ছে 0.7 থেকে 0.9। এটা হচ্ছে আসলে তাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় নরমাল, অর্থাৎ আপনি যদি 1-এর বেশি পান ক্রিয়েটিনিন, তখনই কিন্তু আপনি ভাববেন যে আপনার রোগের কোনো কিডনির সমস্যা আছে। ঠিক আছে, কাজে এই জিনিসটাকে আসলে আমাদের গাইনোকোলজিস্টদের বা অবস্টেট্রিশিয়ান যারা আসলে এই কেসগুলোকে ডিল করবেন, তো এই ক্রিয়েটিনিনটা বা সাধারণ, একদম সাধারণ যারা আমরা ডক্টররা যারা জিপি প্র্যাকটিস করছে তাদের কাছেও চলে যাচ্ছে, প্রেগন্যান্ট ওম্যানরা তাদের কাছেও যাচ্ছে। অবশ্যই তাহলে সেক্ষেত্রে ক্রিয়েটিনিনটা এটা একটু মাথায় রাখা যে তার ক্রিয়েটিনিনটা 1-এর বেশি কিনা। যদি প্রেগন্যান্ট অবস্থায় 1-এর বেশি হয়, আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এবং অবশ্যই তাকে আসলে কিডনির ফুল চেকআপটা আপনার করতে হবে। এবং সবচেয়ে ভালো হয় যদি ম্যাডাম আপনাদের কাছে একজন কিডনি বিশেষজ্ঞের কাছে হয়, সেক্ষেত্রে একজন কিডনি বিশেষজ্ঞ, যেমন বললেন যে প্রস্রাবে যদি প্রোটিনের পরিমাণটা বেশি আসে। ম্যাম একটু একটা মজার প্রশ্ন করি, যে আপনার কথা ধরে, যে অনেক সময় বললেন যে চেম্বারে এসে জিজ্ঞেস করে আমাদের মায়েরা বা মেয়েরা যে আমার কিডনির একটা ওষুধ দেন, তো এরকম কি আসলে কিছু আছে যে কিডনির রোগের স্পেসিফিক মানে নির্দিষ্ট কোনো ওষুধ? ধন্যবাদ এই প্রশ্নটার জন্য আপনাকে, কারণ হচ্ছে আসলে এইটা হচ্ছে মনে হয় সবচেয়ে বেশি করা প্রশ্ন, মানে যেটা আসলে আমাদের কিডনি বিশেষজ্ঞরা আমরা জিপি প্র্যাকটিসেও এটা পাই, এবং হ্যাঁ এই প্রশ্নের মুখোমুখি হয়ে থাকি এবং সরাসরি এসে রোগী বলে দেন যে হচ্ছে আমাকে কিডনির ওষুধ দেন, এখান থেকে কোনটা কিডনির ওষুধ। হ্যাঁ, তো এটাও আমি রোগীদের জন্য বা সাধারণ জনগণের জন্য বলতে চাই যে আসলে কিডনির ওষুধ বলে আসলে ওষুধের পরিমাণ খুবই কম। কিডনির আসলে যেই সময় কিডনির জন্য আলাদা কোনো ওষুধ দিতে হবে, সেটা হচ্ছে কিডনির সেই পর্যায়ে, যেই পর্যায়ে গিয়ে আসলে আপনার কিডনিকে আর মানে আগের জায়গায় ফেরত আনা খুব কঠিন। অর্থাৎ যেটা আমরা বলি সিকেডির তো কয়েকটা স্টেজ আছে, 5টা স্টেজ আছে। যখন আসলে সিকেডির স্টেজ 4-5-এ চলে যায়, যে সময় আসলে কিডনিকে তার আগের অবস্থা ফিরিয়ে আনাটা খুবই কঠিন হয়ে যায়, হ্যাঁ, সেই সময় আসলে আমাদের কিছু কিডনির জন্য আলাদা করা কিছু ওষুধ আছে। বাকি পুরোটা সময় কিন্তু আসলে কিডনির জন্য আলাদা করা কোনো ওষুধ নাই। মূলত আপনাকে যেটা বললাম একটু আগে আমি আলোচনা, যে হচ্ছে ডায়াবেটিসের সঠিক নিয়ন্ত্রণ এবং আপনার রক্তচাপের সঠিক নিয়ন্ত্রণ। ঠিক আছে, এবং সেই সাথে হচ্ছে যে কারণে আমাদের একেআই হয়ে থাকে, এই যে আপনাকে বললাম একটু আগে যে স্বল্প মেয়াদী কিডনি রোগগুলো, এবং একটা বড় কারণ কিন্তু আমি আরো বেশি করে বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ব্যথানাশক ওষুধের যে যথেচ্ছ ব্যবহার। ঠিক আছে, যে কোনো সময় যে কোনো ধরনের ব্যথায় আমরা যে হঠাৎ করে গিয়ে আসলে ফার্মেসি থেকে কিনে একটা ওষুধ খেয়ে ফেলছি, বা আমরা যে কোনো একটা ওষুধ ঘরে থেকে খেয়ে ফেলছি, এই কাজটা আসলে মানে করা যাবে না। ঠিক আছে, এটাই আসলে আমাদেরকে দীর্ঘমেয়াদী কিডনি রোগীদের সংখ্যাটাকে কিন্তু আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই জন্য বললাম যে কিডনির যত্ন যদি নিতে হয়, তাহলে আমি বলবো যে আপনার যে রোগগুলো আছে কিডনির রোগ ছাড়াও, ডায়াবেটিস, প্রেশার, এগুলোকে আপনি নিয়ন্ত্রণ করবেন। আপনার কিডনিতে যদি কোনো ইনফেকশন থেকে থাকে, ঠিক আছে, যেটা আপনাকে বললাম গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, এবং মূত্রনালীর বা মূত্রথলির বিভিন্ন ধরনের ইনফেকশন আছে, যেগুলো ফিমেলদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে, ইউটিআই আমরা বলে থাকি। হ্যাঁ, ওটাও আরেকটা বিশাল একটা আলোচনা, ইউটিআই। তো সেই রোগগুলোকে আসলে সঠিক সময় সঠিকভাবে চিকিৎসা করতে হবে। মানে যত দিন ধরে, যেমন যদি একটু বলি যে একটা ইউটিআই পেশেন্টকে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে একটা ইউটিআইতে হয়তো 5 দিন একটা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, হঠাৎ করে একটা অ্যান্টিবায়োটিক 7 দিন শুরু করে দিচ্ছেন, হ্যাঁ, তিনি কোনো কালচারও করছেন না, তার বারবার প্রস্রাবের ইনফেকশন হচ্ছে, যে কোনো সময় তিনি বারবার করে 7 দিন করে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছেন। এইভাবে করে কিন্তু আসলে চিকিৎসা করলে আপনি আসলে আপনার নিজের ক্ষতি ছাড়া ভালো কোনো কিছুই হবে না। তো এই জন্য আসলে আমি বলবো যে সঠিক ওষুধটা আপনাকে পেতে হবে এবং সঠিক সময় ধরে আপনাকে পেতে হবে। এবং যেগুলো গ্লোমেরুলোনেফ্রাইটিসের কথা বললাম, সেগুলোতে কিন্তু একদম আমাদের গাইডলাইন করে নির্দিষ্ট কিছু ওষুধ আমাদেরকে বলা আছে, নির্দিষ্ট ডোজে। ঠিক আছে, সেটা আমরা অনেক ক্ষেত্রে কিডনি থেকে মাংস নিয়ে আমরা পরীক্ষা করে নিরূপণ করে থাকি আমরা, এবং তখন আমরা একদম ঠিক এক্সাক্ট সেই ট্রিটমেন্টটাই আমরা রোগীদেরকে দিয়ে থাকি।
এই জন্য আসলে যে মানে কিডনির রোগকে আসলে হেলাফেলা করার কোনো অবকাশই নাই, ঠিক আছে। এটার ক্ষেত্রে আসলে আমাদেরকে খুব সঠিকভাবে আসলে এটা চিকিৎসাটাকে করতে হবে, তাহলেই আসলে আপনার কিডনিটা ভালো থাকবে। কিডনির আলাদা করে ওষুধের ব্যাপারে আসলে সেরকম কোনো ওষুধ আসলে কিডনির জন্য আলাদা করা নাই, এটাই হচ্ছে কারণ। আসলে দেখা যাচ্ছে যে অন্যান্য সমস্যায় কিডনিকে আক্রান্ত করে, তাহলে ওই সমস্যাগুলো যদি আমি নির্মূল করতে পারি আমার কিডনি। আপনার যদি হার্ট অ্যাটাক হয়, আপনাকে আগে হার্ট অ্যাটাকের সঠিক দ্রুত চিকিৎসা দিতে হবে, আপনার শরীরে রক্ত সঞ্চালনকে বাড়াতে হবে, ঠিক আছে। বাড়িয়ে দিলেই কিডনি তার রক্ত পাবে এবং সেই সাথে তখনই কিডনি তার আগের অবস্থায় ফেরত আসবে, ঠিক আছে। এবং সেই সাথে এটাও বলতে চাই যে একটা একেআই এর পেশেন্ট যখন আসলে আমাদের সিকেডিতে টার্ন নেয়, মানে স্বল্পমেয়াদী যখন দীর্ঘমেয়াদীতে যায়, অথবা দীর্ঘমেয়াদেরই প্রাথমিক পর্যায়ে ছিলেন, সিকেডি স্টেজ 1, 2 এগুলিতে ছিলেন, যখন তার কোনো লক্ষণ ছিল না, ঠিক আছে। সেই সময় কিন্তু আসলে আমাদের কাছে রোগীরা আসেন না, তারা কিন্তু চলে আসেন আমাদের কাছে যখন অ্যাডভান্স স্টেজে চলে যান, সিকেডি 4, 5 চলে যান। তো এই 1, 2 বা এই যে একেআই মানে স্বল্পমেয়াদী কিডনি রোগ, এই রোগীদের জন্য আমার বলা থাকবে যে হচ্ছে যখন আপনি আপনার প্রথম জানলেন যে আপনার কিডনির পয়েন্টটা একটু বেশি, মানে ক্রিয়েটিনিনটা আপনার 1.4 বা 1.7, 1.6, তখন থেকে আপনাকে আসলে সচেতন হয়ে যেতে হবে। কিরকম সচেতন হতে হবে? এই সময়টাতে আপনাকে যদি আপনার এই অবস্থায় কোনো ধরনের আপনার জ্বর হয়, কোনো কাশি হয়, আপনার কোনো প্রস্রাবে জ্বালা পোড়া হয়, আপনার যদি কোনো বমি হয় অনেক বেশি, আপনার অনেক বেশি ডায়রিয়া হয়, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আপনি অবশ্যই নিজে নিজে চিকিৎসা করবেন না, মানে আপনি বাসায় বসে থাকবেন না। এই সমস্ত অবস্থাগুলোতে আপনি অবশ্যই দ্রুত ডক্টরের শরণাপন্ন হবেন, কারণ এই প্রত্যেকটা জিনিসই যেটা বললাম আপনাকে যে আপনার ইনফেকশন এবং আপনার ডিহাইড্রেশন মানে রক্ত স্বল্পতা, আপনার হচ্ছে আপনার পানি স্বল্পতা, শূন্যতা, এই সবকিছুই কিন্তু আপনার কিডনি রোগটা আপনার সাপোজ আপনার পয়েন্ট 1.7 ছিল, আপনি নিজে নিজেই একটা জ্বরকে চিকিৎসা করে ফেললেন, মানে পাত্তা দিলেন না আপনি যে হ্যাঁ আপনার জ্বর এসেছিল, আপনি এমনি একটা অ্যান্টিবায়োটিক খেলেন অথবা নর্মাল নাপা খেয়ে থাকলেন, এই ইনফেকশনটা আপনার কিডনিকে কিডনির পয়েন্টটাই কিন্তু বাড়িয়ে দিবে। ওই যে আপনার ডায়রিয়া হয়েছে, আপনি ডায়রিয়াটা প্রপারলি ট্রিট করলেন না, বাস ওই ডায়রিয়াটাই আপনার কিডনির পয়েন্টটাকে 1.7 থেকে এক লাফে দেখবেন 4 হয়ে যাবে, 5 হয়ে যাবে। আপনার কাছে রোগী দেখবেন 3 মাস পরে আসছে বা 6 মাস পরে আসছে, আপনি দেখলেন যে তার 6 মাস আগে তার ক্রিয়েটিনিন ছিল 1.5, 6 মাসের মধ্যে দেখবেন তার ক্রিয়েটিনিন 5 বা 6 নিয়ে চলে আসছে। তখন আপনি যদি তাকে জিজ্ঞেস করেন মা আপনার কি এর মধ্যে কোনো জ্বর, পাতলা পায়খানা, বমি কিছু হয়েছিল, তখন দেখবেন যে রোগী বলবো যে হ্যাঁ আমার তো এরকম 2 মাস আগে বা এরকম 3 মাস আগে আমার এটা হয়েছিল, কিন্তু তিনি ওটা ট্রিটমেন্ট নেন নাই সঠিকভাবে। তো এই জন্য আমি বলবো যে সেই কিডনি রোগীদের জন্য যারা আসলে কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে আছেন, হ্যাঁ আপনারা অবশ্যই সচেতন হবেন এবং এই রোগগুলো যখন আপনাদের হবে, যেটা বললাম ডায়রিয়া, মানে বমি হওয়া এবং কোনো ইনফেকশন হওয়া, জ্বর হওয়া, সেগুলোতে অবশ্যই আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের ডক্টরের শরণাপন্ন হবে। ম্যাম আসলে এটা তো আমি বলবো যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মানে খুবই একটা নাজুক দিক, যেটা হচ্ছে যে কারণে আসলে আমাদের রোগীরাই নিজেদের স্বাস্থ্যকে আরো খারাপ করছে। যেমন বললেন যে ম্যাডাম মানে কোনো বেহিসাব ভাবে ব্যথার ওষুধ খাওয়া, তারপর এছাড়া দেখা যাচ্ছে যে নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খাওয়া, নিজের মতো করে ওনারা চালাচ্ছে। হ্যাঁ আমরা এরকম শুনি বিভিন্ন হার্বাল ওষুধ খেয়ে আসে, তারপর এমনকি যদি আসলে এটা অনেকে নিতে পারে, অনেক হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আসে এবং তাদের পরবর্তীতে কিডনি জটিলতা দেখা দেয়। তো এই ক্ষেত্রে অন্তত সে যদি একজন এমবিবিএস ডক্টরের কাছেও যায়, তার প্রাথমিক চিকিৎসাটা প্রপার দিকে যাবে এবং প্রপার রেফারেলটা যে হ্যাঁ আপনার আসলে একজন কিডনি বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। এই রেফারেল সিস্টেমটা আসলে আমাদের জন্য, আমাদের দেশের পার্সপেক্টিভে আসলে আমি বলবো খুবই জরুরি, ঠিক আছে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত আসলে রোগীটাকে একদম খারাপ স্টেজে গিয়ে আপনি তখন একজন কিডনি বিশেষজ্ঞের কাছে পাঠালেন, তখন কিন্তু আসলে তার হাতে খুব কম কাজ থাকে, ঠিক আছে। তো এই জন্য আমি বলবো যে আসলে যখন আপনার কিডনি রোগটা ধরা পড়ছে তখন থেকেই আসলে সচেতন হওয়া এবং অবশ্যই কিডনি বিশেষজ্ঞের কাছে আসলে যাওয়ার চেষ্টা করা, যে অবশ্যই কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। সেটাই ম্যাম। তো ম্যাম যেমন আপনি বলছিলেন যে অনেক মায়েরা এমন আসেন, গর্ভবতী মায়েরা, যারা হচ্ছে তাদের মানে হঠাৎ করে যখন ক্রিয়েটিনিন পরীক্ষা করে দেখে যে সেটা 7-8 হয়ে গেছে, তো সেই অবস্থায় আসলে তার চিকিৎসাটা কি হয়ে থাকে? আচ্ছা, গর্ভাবস্থায় যখন প্রথম তিনি পেয়ে থাকেন যে 7-8, তখন আমরা ধরেই নেই যে আসলে এই কিডনির রোগটা তার আগে থেকেই ছিল। আমাদের কিছু টেস্ট আছে, যে টেস্টগুলোর মাধ্যমে আসলে আমরা ধরতে পারি বা আমরা ধারণা করি যে কিডনি রোগটা আসলে তার আগে থেকেই ছিল কিনা প্রেগন্যান্সির। তো এর মধ্যে আসলে একটা উল্লেখযোগ্য থাকে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন লেভেলটা। আমরা যদি দেখে থাকি যে এই রোগীর রক্তের পরিমাণ, হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম, 5, 6,
হ্যাঁ, তখনই আমরা একটা ধারণা করি যে এই রোগটা আসলে তার অনেক আগে থেকেই ছিল, এই রোগটা তার এই প্রেগন্যান্সির না। এবং সেই সাথে আমরা যদি তখন সেই মুহূর্তে আমরা যদি দেখি যে রোগী 7-8 নিয়ে আসে, আমাদেরকে আসলে তখন কিন্তু রোগী খুব যত সহজে আসে 7-8 বলছি, রোগীর মানে প্রেজেন্টেশনটা বা রোগীটা কিন্তু আমাদের কাছে তো মানে ভালো অবস্থায় আসলে আসে না। তখন রোগীর অবস্থা খুবই খারাপ থাকে, যেটা আপনাকে একটু আগে বললাম যে প্রচন্ড শ্বাসকষ্ট, রোগী একেবারেই শুতে পারবে না, আচ্ছা, এবং রোগীর প্রস্রাবের পরিমাণ একদম কমে যাবে। ঠিক আছে, এই জটিলতাগুলো তখন তৈরি হবে। এবং এই জটিলতাগুলোর জন্য তখন আসলে আমাদেরকে, যেটা আমাদের একটা ট্রিটমেন্ট ডায়ালাইসিস, তখন আসলে আমাদের ওই চিকিৎসায় চলে যেতে হয় অনেক ক্ষেত্রে, যে আমাদের রোগীদেরকে ডায়ালাইসিসে মানে নিয়ে যেতে হয়, এবং তখন এবং তাদের ডায়ালাইসিসের আলাদা সিস্টেম আছে, সেভাবে করে আসলে আমাদের তখন তাদেরকে ডায়ালাইসিস করতে হয় রোগীদেরকে। আচ্ছা ম্যাম, একটু যদি, যেহেতু আমরা তো মানে অনেকগুলো সিনারিও আসলে চলে আসলো, এবং অধিকাংশ এরকমই যে যারা আসলে তাদের গর্ভধারণ করার পরে জানতে পারে তাদের কিডনির সমস্যা। যদি এমন হয় যে কোনো কিডনির আগের থেকেই তার রোগ আছে এবং সে হচ্ছে যদি গর্ভধারণ করতে চায়, সেক্ষেত্রে আসলে তার জন্য কি কোনো বিশেষ পরামর্শ থাকবে? আচ্ছা, কিডনি রোগীদের ক্ষেত্রে আসলে প্রথমত যে যদি তার আগে থেকে সে একজন সিকেডি রোগী মানে দীর্ঘমেয়াদী কিডনির রোগী তিনি হয়ে থাকেন, তাহলে হচ্ছে আমাদের তার কিডনির এই রোগটা কোন পর্যায়ে আছে সেটা আমাদেরকে আগে অ্যাড্রেস করতে হবে। যদি তার কিডনির রোগটা আসলে খুব প্রাথমিক পর্যায়ে থাকে, অর্থাৎ 1-2 এরকম স্টেজে থাকেন, তাহলে তিনি গর্ভধারণ করতে পারেন। তবে অবশ্যই তাকে বলে নিতে হবে তার গর্ভাবস্থার কিছু জটিলতার কথা, এবং গর্ভ পরবর্তী মানে প্রসব পরবর্তী তার কিছু জটিলতার কথা, এবং সেই সাথে হচ্ছে গর্ভস্থ বাচ্চা যে আছে তারও কিন্তু কিছু জটিলতা হতে পারে। এই সমস্ত রিস্কগুলো সম্পর্কে তাকে আমার অবশ্যই জানিয়ে নিতে হবে, এবং সেই কথাগুলো বলে নিতে হবে যে হচ্ছে তার এটা হতে পারে যখন একদম কিডনির প্রাথমিক পর্যায়ে আছে, হ্যাঁ, কিডনির রোগটা, সেক্ষেত্রে নিতে পারে। তবে যেই কিডনির রোগীরা আসলে ক্রিয়েটিনিনের পরিমাণটা একটু বেশি, অর্থাৎ আমরা যদি সহজভাবে বলে থাকি যে ক্রিয়েটিনিন 4, 5, 3 এরকম আছে, তখন আসলে আমরা বলবো যে আসলে তাদের ক্ষেত্রে আসলে এই গর্ভধারণটা আপনার কিডনিকে অসম্ভব মানে ভীষণভাবে আসলে আপনার কিডনিকে ক্ষতির মুখে ফেলবে। ঠিক আছে, মানে আপনি তখন অবস্থাটা এমন হবে যে আপনার ক্রিয়েটিনিনটা হয়তো বা গর্ভ পূর্ববর্তী অবস্থায় 3 ছিল বা 4 ছিল, দেখবেন যে আপনি আপনার প্রসব পরবর্তী অবস্থায় আপনার হঠাৎ করে আপনার এই ক্রিয়েটিনিনটা বেড়ে তখন 8, 9, 10 হয়ে যাবে। হ্যাঁ, এবং আপনাকে তখন ডায়ালাইসিসে চলে যেতে হবে, যেটা হয়তো আপনি গর্ভধারণ না করলে আপনার এটা হওয়ার সম্ভাবনাটা অনেক কম ছিল, এবং সেটা হলেও সেটা অনেক পরে সেটা হতে পারত। আপনি সেই কাজটা না করে আপনি ইমিডিয়েটলি দেখা গেল আপনার তখন ডায়ালাইসিস চলে গেলেন আপনি। তাহলে এই জিনিসগুলোকে তাদেরকে বলতে হবে, এবং সেই সাথে তো অবশ্যই মানে গর্ভকালীন সময়ে জটিলতাগুলো সম্পর্কে তাকে জানাতে হবে। হ্যাঁ, এবং আমরা অবশ্যই তাদেরকে আসলে আমরা যেটা বলবো যে তাদেরকে আসলে আমরা বোঝাবো যে আসলে সিকেডি রোগীদের জন্য গর্ভধারণটা অসম্ভব ঝুঁকিপূর্ণ, এবং এটা আসলে না করাটাই ভালো। জি ম্যাম, খুব বাস্তবধর্মী আসলে পরামর্শটা পেলাম যে আসলে তারা যদি বাচ্চা নেওয়ার কথা চিন্তা করে, সেক্ষেত্রে আসলে উচিত একজন নেফ্রোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েই তারপর ফ্যামিলি প্ল্যানিংটা করা। তো ম্যাম হচ্ছে আপনি আমাদেরকে চিকিৎসা নিয়েও বললেন, তো ম্যাম যেমন বলছিলেন যে অনেক কিডনি রোগীর যে তার বাচ্চার মানে তার হচ্ছে গর্ভের যে শিশুটি সেটির কিছু সমস্যা হতে পারে, সেটা কেমন ম্যাম যদি একটু বলতেন? গর্ভকালীন সময়ে যদি মা যদি সিকেডি রোগী হয়ে থাকেন বা তার কিডনি জটিলতা থেকে থাকে, তাহলে আসলে আমরা যেটাকে আমরা বলে থাকি যে গর্ভের শিশু যে বৃদ্ধি, স্বাভাবিক যে বৃদ্ধি, সেটা ব্যাহত হতে পারে, যেটাকে আমরা IUGR বলে থাকি, ইন্ট্রা-ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, এটা হতে পারে। এবং সেই সাথে হচ্ছে আপনার এই গর্ভের যে বাচ্চা আছে তার হচ্ছে প্রসবের মানে প্রসব ব্যথাটা অনেক আগে চলে আসতে পারে, অর্থাৎ হচ্ছে আমরা যেটাকে বলি প্রি-টার্ম লেবার। হ্যাঁ, মানে হচ্ছে তার সময়ের আগেই হচ্ছে প্রসব হয়ে যেতে পারে। হ্যাঁ, প্রসব হয়ে যেতে পারে, এটা প্রি-টার্ম লেবার হতে পারে। এবং এই ধরনের মায়েদের আসলে মানে ডেলিভারির পরে তাদের হচ্ছে রক্তপাতের সম্ভাবনাটা আসলে অনেক বেশি থাকে, কারণ সিকেডি রোগী যারা থাকে, হ্যাঁ, সিকেডি রোগী যারা থাকে তাদের আসলে রক্তের যেই জমাট বাঁধার যে আমাদের প্ল্যাটলেট যেটাকে আমরা বলি অনুচক্রিকা, সেটা কিন্তু আসলে তাদের ডিফেক্টিভ থাকে, অর্থাৎ সেটা স্বাভাবিক মানুষের মতো কাজ করে না। সেজন্য তাদের আসলে রক্তপাত হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে, এবং যে কোনো রক্তপাত, যেটা আপনাকে একটু আগে বললাম, যে কোনো রক্তপাত কিন্তু আসলে আমাদের কিডনির রোগীর কিডনিকে আরো বেশি জটিলতার মুখে ফেলবে। ঠিক আছে, কাজে এইভাবে করে আসলে বাচ্চাদের এবং সেই সাথে বাচ্চা মানে IUDও হতে পারে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে গর্ভস্থ বাচ্চা মারাও যেতে পারে, মৃত বাচ্চাও প্রসব করতে পারেন তিনি, এই সবগুলো হতে পারে।
আচ্ছা ম্যাম, আমরা জানলাম। ম্যাম, আরেকটা সমস্যা যেটা ইতিমধ্যে আপনি বলেছেন যে প্রস্রাবের রাস্তা যে হচ্ছে প্রদাহ হয়, এটা দেখা যায় যে গর্ভবতী নারীদের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। তো এই ক্ষেত্রে আসলে কি করণীয় হতে পারে একজন, বা তার যেন না হয় গর্ভকালীন সময় কি করতে পারে? গর্ভকালীন সময় আসলে আমাদের যেই কিডনির যে জটিলতাটার কথা আপনি বললেন, যে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, এটাও আপনার মাধ্যমে আমি একটু বলবো যে এটার একটা বড় কারণ হচ্ছে যে গর্ভকালীন সময় আমাদের যেই ডান মূত্রনালী এবং বাম মূত্রনালী আছে, আমাদের এই ডান মূত্রনালীটা বিশেষ করে অনেক বেশি ফুলে যায়। ঠিক আছে, যেটাকে আমরা বলি হাইড্রো ইউরেটার, অর্থাৎ আমাদের যে ইউরেটারটা আছে সেই ইউরেটারটা ফুলে যায়, এবং সেই সাথে আমাদের কিডনিও কিন্তু তার আগের চাইতে সাইজে বেশ বড় হয়ে যায় এবং ফুলে যায়। যেটা আপনাকে একটু আগে আমি বললাম যে কারণটাও কিন্তু আমি বলেছি যে অনেক বেশি এর ভেতর দিয়ে রক্ত সঞ্চালন হবে, এবং সেই সাথে যেহেতু এগুলো হচ্ছে আপনার তার নিজস্ব সাইজের চাইতে আরো বেশি বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ হাইড্রো ইউরেটার হচ্ছে, হাইড্রোনেফ্রোসিস হচ্ছে, সেহেতু ওই জায়গাতে প্রস্রাবটা হচ্ছে আটকে থাকছে। হ্যাঁ, একটু বেশি সময় ধরে ওই জায়গাতে আটকে যাচ্ছে প্রস্রাবটা। তো এবং সেই সাথে আরো কিছু হরমোনাল ইনফ্লুয়েন্স আছে। হ্যাঁ, প্রেগন্যান্সিতে কিছু কিছু হরমোনের অতিরিক্ত বেড়ে যায় এবং কিছু হরমোন কমে যায়। তো এগুলো আসলে আমাদের প্রস্রাবকে ওই জায়গাতে অনেকটা দীর্ঘ সময় আসলে ওখানে প্রস্রাবটা জমা রয়ে থাকে। ঠিক আছে, এইসব কারণে আসলে প্রেগন্যান্সিতে প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো এবং এক্ষেত্রে আমি এই ব্যাপারটা একটু বলবো যে প্রেগন্যান্সিতে কিন্তু প্রস্রাবের ইনফেকশনটাকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে, কারণ এটাও কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে অনেক ঝুঁকির তৈরি করতে পারে এবং মায়ের ক্ষেত্রেও অনেক ঝুঁকির তৈরি করতে পারে। এই জন্য এটাকেও সঠিকভাবে চিকিৎসা করতে হবে। এবং আরেকটা ব্যাপার এই ক্ষেত্রে বলি, যদিও এটা আপনার প্রসঙ্গের বাইরে আসছে, কিন্তু আপনার মাধ্যমে একটু বলবো রোগীদেরকে, সেটা হচ্ছে যে আমাদের কাছে আমরা প্রচুর রোগী এরকম পেয়ে থাকি যে তার ডেলিভারি হয়েছে হয়তো 3 মাস বা 2 মাস, তিনি আমার কাছে একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট নিয়ে এসেছেন যে ম্যাডাম আমার তো কিডনি ফুলে গেছে। ঠিক আছে, আমাকে এই জন্য বলেছেন যে আপনার কিডনিতে সমস্যা আছে, আপনি দ্রুত একজন কিডনি ডক্টরের কাছে যান। তো তিনি দেখা গেল কি এই হাইড্রোনেফ্রোসিস এই যে কিডনিটা ফুলে গেছে বা ইউরেটারটা ফুলে গেছে, এটা নিয়ে তিনি খুব দৌড়াদৌড়ি করছেন। হ্যাঁ, তিনি এই ডক্টরের কাছে যাচ্ছেন, ওই ডক্টরের কাছে যাচ্ছেন, এবং খুব প্যানিকড হয়ে যাচ্ছেন যে তার কিডনিতে বড় রকমের একটা কিছু হয়ে গেছে, কিডনি একটু পানি জমে গেছে, কিডনি ফুলে গেছে। এটা আপনাকে মাধ্যমে জানাবো যে হচ্ছে আসলে গর্ভাবস্থায় এটা খুবই স্বাভাবিক, এবং গর্ভ পরবর্তী অবস্থায় প্রসব পরবর্তী অবস্থায় আপনার এই কিডনিকে তার আগের জায়গায় ফেরত যেতে 3 মাস থেকে 6 মাস সময় লেগে যেতে পারে। অর্থাৎ এই সময় পর্যন্ত আপনি কিডনিকে ফোলা পেতে পারেন, আপনার মূত্রনালীকে ফোলা পেতে পারেন। ঠিক আছে, এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, জন্য এটা নিয়ে আসলে আপনারা খুব চিন্তিত হবেন না। যাক, এটা অবশ্যই আমাদের রোগীদের জন্য একটি তাদের হচ্ছে দুশ্চিন্তা দূর করার একটি সংবাদ বা তথ্য। তো ম্যাম, এই ক্ষেত্রে যেমন হচ্ছে যদি কারো হচ্ছে প্রস্রাবের, আমরা আর কি জানতে চেয়েছিলাম যে প্রস্রাবের যেন ইনফেকশনটা না হয়, এবং হলেও ম্যাম যেটা বললেন যে অনেক সমস্যা হতে পারে, তো এই জন্য তো স্বাভাবিকভাবে আমরা যেসব পরামর্শ দিয়ে থাকি তাদের জন্য কি একই পরামর্শ, যে একজন নারীর ক্ষেত্রে যেমন একই পরামর্শগুলো থাকবে? আমাদের প্রস্রাবের যে ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশনের ক্ষেত্রে আসলে আমাদের যেই পরামর্শগুলো আসলে আমাদের রোগীদেরকে দেওয়া হয়ে থাকে সেগুলো মোর অর লেস আসলে সবাই মোটামুটি জানেন। তারপরেও আমি আপনাদের মাধ্যমে বলবো যে আমাদের পরিমিত পরিমাণ পানি সেবন করতে হবে, এবং সেই সাথে আমাদের ফিমেলদের মধ্যে প্রবণতাটা অনেক বেশি আছে যে আমরা আসলে আমাদের প্রস্রাবকে আটকে রাখা। যে কোনো জায়গায় যখন আমি বাহিরে যখন যাচ্ছি আউটডোরে, তখন আমি হয়তো সেই জায়গাতে আমি আসলে আমার ইয়েটা করছি না, ওয়াশরুমে যাচ্ছি না আমি সব জায়গায়, এগুলোই কিন্তু আসলে এই যে আপনি প্রস্রাবকে আটকে রাখছেন। হ্যাঁ, এবং একটা খুব বড় অংশ রোগীর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনার আমরা যেটাকে বলি কনস্টিপেশন, অর্থাৎ হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য রোগ। এই কোষ্ঠকাঠিন্য রোগীরা কিন্তু অনেক বেশি প্রস্রাবের ইনফেকশনে ভুগে থাকেন, এবং এটা কিন্তু আমরা অ্যাড্রেস করা হয় না। আমরা রোগীদেরকে হয়তো প্রস্রাবের ইনফেকশনের চিকিৎসা দিচ্ছি, কিন্তু হয়তো আমি তার জিজ্ঞেসই করছি না যে মা আপনার কি কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে কিনা, আপনি প্রতিদিন আসলে আপনার বাওয়েল মুভ করে কিনা, প্রতিদিন আপনার বাথরুমটা হচ্ছে কিনা, এটা হয়তো আমি জিজ্ঞেস করছি না। যখন জিজ্ঞেস করছি তখন হয়তো সে বলছে যে হ্যাঁ আমি তো সবসময় আমার বাথরুম এরকম শক্ত হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটাকে যদি আপনি ট্রিট না করেন, অর্থাৎ আপনি যদি তার পায়খানাকে যদি আপনি ক্লিয়ার না করেন, আপনি কিন্তু কখনোই ফিমেল রোগীদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে আপনি কখনোই তার প্রস্রাবের ইনফেকশনকে আপনি সারাতে পারবেন না।
হ্যাঁ, সেক্ষেত্রেও একটা খুব মানে যেটা আসলে আমাদের ব্যাপারটা যে আমাদের হচ্ছে মানে যোনিপথ এবং হচ্ছে আমাদের যে মানে বায়ুপথ, পায়খানার পথ, এই দুইটা পথ আসলে আমাদের নারীদের ক্ষেত্রে খুবই কাছাকাছি। এবং এই জন্য যদি আপনার পায়খানা যদি ওখানে আটকে থাকে, মল যদি আপনার আটকে থাকে, ওই মলের ওখান থেকে আসলে আপনার ব্যাকটেরিয়া বা ওই ইনফেকশনটা আসলে আপনার ইয়েতে চলে আসবে, যোনিপথে বা ভ্যাজাইনাতে চলে আসবে। এভাবে করে আসলে ফিমেলরা অনেক বেশি প্রস্রাবের ইনফেকশনে ভুগে থাকেন। তো এই জন্য হচ্ছে আসলে পরিমিত পরিমাণ পানি খেতে হবে এবং ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই 2 বার করে, যাদের প্রস্রাবের ইনফেকশন হওয়ার প্রবণতা আছে তাদের অবশ্যই 2 বার করে বাথরুম সেরে নিতে হবে। ঠিক আছে, একদম লাস্টেও ঘুমানোর আগেও তাকে বাথরুমটা করে তাকে শুতে হবে। হ্যাঁ, এবং সেই সাথে হচ্ছে যখন আমরা পায়খানার রাস্তা যখন আমরা মানে পরিষ্কার করব, যখন আমরা ক্লিন হব, তখন অবশ্যই আমার হাতটাকে পেছন থেকে সামনের দিকে আনা যাবে না। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, কারণ আমরা পেছন থেকে সামনের দিকে হাতটা আনতে গেলেই কিন্তু হচ্ছে আপনি ব্যাকটেরিয়াটাকে আপনার ভ্যাজাইনাতে কিন্তু রিলিজ করছেন। ঠিক আছে, এই ব্যাপারগুলোকে আসলে খুব মানে খেয়াল করতে হবে। জি ম্যাম, আপনি আসলে খুবই মানে বাস্তব উদাহরণ দিয়ে আমাদের বিষয়গুলো বলছেন, এর জন্য আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। ম্যাম, আমি আসলে যদি মানে একটা জায়গায় একটু আমার মনে হয় এইটা আসলে আমাদের আনা উচিত, যেহেতু আমরা আমাদের নারীদের স্বাস্থ্য আমরা জানি যে আসলে নারী পুরুষ মিলেই আমাদের পরিবার, আমাদের সমাজ। তো এই ক্ষেত্রে আসলে একজন গর্ভবতী মায়ের বা হচ্ছে একজন নারীর আমরা কিডনির সমস্যা নিয়ে কথা বলছি, তো এই ক্ষেত্রে আসলে তার স্বামীর বা তার পরিবারের পুরুষটার যদি কোনো আপনি মেসেজ দিতে চান একজন নেফ্রোলজিস্ট হিসেবে। শুধু পুরুষ নয়, বলবো যে একটা পরিবারে আসলে যারাই আমাদের থাকেন সবাই মিলেই তো আমরা আসলে একটা পরিবার। তো সেই পরিবারের প্রতিটি সদস্যেরই আসলে মানে গর্ভবতী নারীর ক্ষেত্রে অনেক যত্নশীল হতে হবে। এক্ষেত্রে যেটা আমি বলবো যে হচ্ছে যখন একটা মেয়ে আসলে প্রেগনেন্ট হয় তখন কিন্তু আসলে সে খুব নাজুক একটা পরিস্থিতির মধ্য দিয়ে যায়। আমরা জানি যে এটা আসলে একটা খুব ভয়ঙ্কর একটা টার্মোয়েলের ভেতর দিয়ে এসে যায়, এবং ওই সময়টাতে যদি আসলে আপনার সঙ্গী যদি আসলে আপনাকে খুব সহায়তা না করে, তাহলে কিন্তু এই সময়টা তার জন্য আরো বেশি কঠিন হয়ে যায়। এবং পরিবারের অন্যান্য সদস্যরাও যদি আসলে আপনার প্রতি খুব কেয়ারিং না হন, তাহলে কিন্তু এটা আসলে খুব মানে কষ্টকর আসলে তার জন্য। তো এই জন্য আমি বলবো যে আপনাদের মাধ্যমে যে আসলে গর্ভবতী নারীরা যখন আপনার প্রসবের দিকে যাবে, অর্থাৎ যখন তার সময়টা এগিয়ে আসবে, তখন অবশ্যই গর্ভবতীর সময় তো অবশ্যই তার ব্লাড প্রেশার তার সঠিকভাবে নিয়ন্ত্রণে আছে কিনা, যিনি ডায়াবেটিসের পেশেন্ট অর্থাৎ যিনি গর্ভবতী হওয়ার পরে জেস্টেশনাল ডায়াবেটিস যেটা আমরাকে বলি, গর্ভস্থ যে ডায়াবেটিস, ওই সময় যদি তিনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, তার ডায়াবেটিসটা প্রপারলি নিয়ন্ত্রণে আছে কিনা, তার প্রেশারটা নিয়ন্ত্রণে আছে কিনা, হ্যাঁ, এবং তার শরীরে হিমোগ্লোবিন অর্থাৎ রক্তের পরিমাণ সঠিকভাবে আছে কিনা, এই জিনিসগুলোকে অবশ্যই আপনারা অর্থাৎ নিয়মিতভাবে মানে গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ানের কাছে আপনাদেরকে ফলো আপে যেতে হবে, ভিজিটে। গর্ভকালীন যে চেকআপটা আছে এটা আপনাদেরকে অবশ্যই প্রপারলি করতে হবে। এবং সেই সাথে যদি বলি যে প্রসবের যে প্ল্যানিংটা, হ্যাঁ, অর্থাৎ আমাদের ডেলিভারি যে প্ল্যানিংটা, এটাও আমাদের খুব প্রপার ওয়েতে করতে হবে। অর্থাৎ আপনি যদি গ্রামে হন, তাহলে সেখানকার আপনার যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, হ্যাঁ, বা সেই জায়গাতে বা সেরকম ধাত্রীও যদি থাকে, সেরকম ট্রেন ধাত্রী, হ্যাঁ, কমিউনিটি, সেগুলোর কাছে আসলে আপনার শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, মানে বাসায় এবং হচ্ছে আপনার মানে অপরিচ্ছন্ন পরিবেশে এবং যে কাউকে দিয়ে, হ্যাঁ, এই কাজটা আসলে করা যাবে না। এতে আমাদের মানে অনেক বেশি ঝুঁকির মুখোমুখি আসলে আমরা নারীরা হই। এবং সবচেয়ে বেশি আসলে আমি গ্রামে যে কিডনি রোগীগুলোকে মানে গর্ভবতী যে মানে গর্ভ পরবর্তী মানে প্রসব পরবর্তী যে কিডনি রোগীগুলোকে আমি পেয়ে থাকি, তাদের উল্লেখযোগ্য একটা অংশই থাকে হচ্ছে আপনার এই বাড়িতে হচ্ছে তাদের এরকম অপরিচ্ছন্ন পরিবেশে এবং যে কাউকে দিয়ে তারা হচ্ছে এই ডেলিভারিটা করাচ্ছে। এবং সেই সাথে হচ্ছে তাদের যে সিজারিয়ান সেকশনটা হচ্ছে, সেই সিজারিয়ান সেকশনটাও তারা প্রপারলি ভালো কোনো গাইনোকোলজিস্টকে দিয়ে করাচ্ছে না। মানে তিনি হয়তো এমনও আছেন অনেক ক্ষেত্রে যে ডক্টরই না তিনি, ঠিক আছে, তাকে দিয়ে একটা সিজারিয়ান সেকশন করিয়ে ফেলেছেন। মানে আমি কদিন আগে এরকম একটা পেশেন্টকে আসলে আমি পেয়েছি, এই জন্য বললাম আমার প্রচন্ড কষ্ট লেগেছে রোগীটার জন্য, কারণ তার 2টা ছোট ছোট বাচ্চা। ঠিক আছে, তো সেই রোগীটাকে আমি দেখলাম যে তিনি আসলে এমন একজনকে দিয়ে সিজার করিয়েছেন যিনি আসলে ডক্টরই না। ঠিক আছে, তিনি হয়তো সেটা জানতেনই না। ঠিক আছে, আসলে যে একটা ওটির যে পরিবেশ এবং এটা যে সুরক্ষা, সবকিছুকে হ্যাঁ আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের রোগীদেরও অবশ্যই এটা আসলে একটা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ, সবাইকে মিলে আসলে আমাদের স্বাস্থ্য কাঠামোটার আসলে এখানে মানে গঠনের ব্যাপার, পুনর্গঠনের ব্যাপার, যে আসলে এখানে এই জিনিসগুলোকে মাথায় রাখা যে অবশ্যই যেন একজন ভালো গাইনোকোলজিস্ট অবস্টেট্রিশিয়ানকে দিয়ে যেন আসলে আমরা এই সিজারিয়ান সেকশনটা করাই। এবং সিজারিয়ান সেকশনের পরবর্তীতে যদি এই রক্ত
রক্তক্ষরণের সম্ভাবনা থাকে, বেশি রক্তক্ষরণের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে যেন আমরা রক্ত সাথে রাখি, হ্যাঁ, এবং সেই সাথে হচ্ছে আমরা যেন যথেচ্ছভাবে যেন আমরা পেইন কিলার ব্যবহার না করি, যেটা আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি করা হয়ে থাকে। সিজারিয়ান সেকশনের পরেও দেখা যায় পেইন কিলার দীর্ঘদিন ধরে হয়তো রোগী পাচ্ছে, অথবা অনেক বেশি ডোজ হয়তো আমরা এমন কিছু পেইন কিলার দিয়ে ফেলেছি যেটা আসলে সাডেনলি হয়তো তার কিডনিটাকে মানে আক্রান্ত করে ফেলেছে। এই ব্যাপারগুলোকে আসলে আমাদের প্রেস করতে হবে। জি ম্যাম, মানে একটা প্রশ্ন এটা মনে হয় আসলে আমাদের রোগীদের খুব বেশি করে থাকে, এটা আলোচনা না করলে একদমই নয়, সেটা হচ্ছে যে আমরা তো বলছি দীর্ঘমেয়াদী কিডনি রোগের কথা, তাহলে ম্যাম আসলে কিডনির রোগগুলো সেটা কি আসলে একদম মানে কখনোই কি পুরোপুরি ঠিক হয় না, ভালো হয় না, বিশেষ করে যেগুলো দীর্ঘমেয়াদী বলছি বা সিকেডি? না, দীর্ঘমেয়াদী কিডনির রোগ যেগুলো আছে সেগুলো আসলে কখনোই তার আগের অবস্থা অর্থাৎ আপনার স্বাভাবিক কিডনির অবস্থায় সে কখনো আসলে ফেরত যাবে না। তবে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এটাই যে ওই কিডনির মানে দীর্ঘমেয়াদী কিডনির রোগটার মানে যাতে সে অনেক বেশি দ্রুত খারাপ পর্যায়ে না চলে যায়, সেটাকে আমরা হচ্ছে চিকিৎসার মাধ্যমে সেই জায়গাটাকে আমরা কাজ করার সুযোগ আছে। অর্থাৎ আপনার একটা সিকেডি স্টেজ 2 এর পেশেন্ট বা 3 এর পেশেন্ট আপনি যদি সঠিকভাবে চিকিৎসা করেন, তিনি 5 বছর 6 বছর বা ইভেন 10 বছর পর্যন্ত তিনি সিকেডি স্টেজ 4 এই থাকতে পারেন, মানে 2, 3, 4 এই স্টেজে তিনি থাকতে পারেন, ওইটা আর হচ্ছে খারাপ দিকে যাবেন না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে হ্যাঁ আপনি যেটা বললেন যে হ্যাঁ দীর্ঘমেয়াদী কিডনি রোগের মধ্যে যেমন একটা হচ্ছে আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস, যেটা আপনাকে আমি বললাম যে এই গ্লোমেরুলোনেফ্রাইটিস যদি হচ্ছে আপনি সঠিকভাবে চিকিৎসা করেন গ্লোমেরুলোনেফ্রাইটিসকে সঠিক ডোজে এবং সঠিকভাবে রোগকে ধরে, হ্যাঁ এটার অনেক ধরন আছে, সঠিক ভাবে ধরে যদি আপনি করতে পারেন তাহলে এই গ্লোমেরুলোনেফ্রাইটিসকে আসলে এটাও আসলে অনেক ক্ষেত্রে নিরাময়যোগ্য, এটাকে আমরা নিরাময় করতে পারি এবং সেক্ষেত্রে কিডনি তার আগের অবস্থা অনেক ক্ষেত্রে ফেরত যেতে পারে। এবং সেই সাথে এই যে বললাম আপনাকে যে ব্যথানাশক ওষুধ যেটা আছে, এই ব্যথানাশক ওষুধ যখন রোগী খুব মানে স্বল্প সময়ের ব্যবধানে খেয়ে আমাদের কাছে আসেন, অর্থাৎ তিনি হয়তো 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে ব্যথার ওষুধ খেয়েছেন, এখন তিনি পা ফুলে গেছে, তার প্রস্রাব কমে গেছে, তিনি আমাদের কাছে চলে আসছেন, ওই সময়টাতে আমরা রোগীকে সাহায্য করতে পারি। হ্যাঁ, ওই সময় আমরা কিছু চিকিৎসার মাধ্যমে আমরা রোগীকে তার কিডনিকে আবার আগের অবস্থায় ফিরে আনতে পারি। অথবা যেটা আপনাকে বললাম যেগুলো একেআই এর যে কজগুলোকে বললাম, এই কারণগুলোতে যদি আমরা সঠিক চিকিৎসা করতে পারি সেই সময়গুলোতে আসলে কিডনি তার আগের অবস্থায় আবার ফিরে আসতে পারে। এটা নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহর একটু রহমতে বলা চলে যে এই চিকিৎসাটা যদি তারা সঠিকভাবে সঠিক জায়গা থেকে নেয় অবশ্যই তারা সুস্থ হতে পারে। তো ম্যাম এবার যদি হচ্ছে আমাদের একেবারেই সকল নারীদের জন্য তাদের সুস্থ কিডনি এবং তাদের রেচনতন্ত্রকে সুস্থ রাখার জন্য আপনি যদি কিছু টেক হোম মেসেজ বা প্রতিরোধমূলক কিছু পরামর্শ দেন। আচ্ছা, আমি আসলে কথা প্রসঙ্গে অনেক কথা বলেই ফেলেছি, তারপরও হচ্ছে আজকে মেডি ভয়েসের মাধ্যমে রোগী এবং সেই সাথে আসলে সকল নারীদের জন্যই আমার মানে বলা যে হচ্ছে অবশ্যই আপনারা নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হবেন এবং আপনার কিডনির যত্ন নেবেন এবং আপনার যেই রোগটি আছে অর্থাৎ হতে পারে সেটি ডায়াবেটিস, হতে পারে সেটি উচ্চ রক্তচাপ, অথবা আপনার যে কোনো যেমন এসএলইর পেশেন্ট হতে পারেন আপনি, অবশ্যই আপনার রোগটিকে আপনি মানে সঠিকভাবে আপনার রোগটিকে আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন সঠিক সময় এবং সেই রোগের ফলো আপে থাকবেন। কখনোই আসলে আপনারা ফলো আপ থেকে বিচ্যুত হয়ে যাবেন না, অর্থাৎ আপনি এমন করবেন না যে আপনার কোনো একটা পারিবারিক ঝামেলার জন্য আপনি হয়তো 1 বছর আপনি ডক্টরের কাছেই গেলেন না। এই সময়ের ভেতরে মানে আমাদের বোনেদের কিডনির রোগটা আসলে অনেক বেশি এগিয়ে যায়। তো এই জন্য আমি বলবো যে আপনার কিডনিকে সুস্থ রাখতে অবশ্যই আপনার যে রোগগুলোকে আছে সেগুলোকে আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখুন এবং সেই সাথে পরিমিত পরিমাণ পানি গ্রহণ করুন এবং ব্যথানাশক ওষুধের ক্ষেত্রে আপনারা অনেক বেশি সচেতন হন। যথেচ্ছভাবে আসলে যখন তখন ব্যথানাশক ওষুধ আপনারা সেবন করবেন না এবং গর্ভবতী, যেহেতু আজকে গর্ভবতী অবস্থা নিয়ে আমরা আলোচনা করলাম, তাদের জন্য আমার এটাই মেসেজ থাকবে যে অবশ্যই আপনারা গর্ভবতী হওয়ার পূর্বে আপনার সঠিক চেক আপটা করে নেবেন যে আসলে আপনার কিডনিটা সুস্থ আছে কিনা, আপনি আসলে গর্ভধারণের জন্য উপযুক্ত কিনা, ঠিক আছে? তা না হলে আপনার এই কিডনি, আপনার এই গর্ভধারণ আপনাকে আসলে আরো বড় ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। এবং সবশেষে যেহেতু আমাদের সামনে আমাদের ওয়ার্ল্ড কিডনি ডে, তো বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আমাদের এইবারকার আসলে যেই প্রতিপাদ্য বিষয় যে হচ্ছে আপনার কিডনি সুস্থ আছে, তো আপনি সময় থাকতে আপনার কিডনির রোগকে শনাক্ত করুন এবং আপনার কিডনিকে সুস্থ রাখুন। কাজেই সেজন্য আপনার মাধ্যমে সবাইকে আমি এটাই বলবো যে আপনারা খুব ছোট পরীক্ষা ইউরিন আরই এবং ক্রিয়েটিনিন
এই দুটোর মাধ্যমে আমরা খুব সহজেই আসলে আমাদের কিডনি রোগকে নিরূপণ করতে পারি এবং সেটাকে সঠিকভাবে চিকিৎসা করতে পারি। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আজকের আমাদের বিষয়টাকে খুবই প্রাঞ্জলভাবে আমাদের সামনে তুলে ধরেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করছি আগামী পর্বে আবারও দেখা হবে মেডিভয়েস স্বাস্থ্য কথনে। আসসালামু আলাইকুম।